জঙ্গলের ভিতরে এক বাঘিনী মৃত্যুশয্যায় শুয়েছিল। চোখ দুটোই ছিল তার অন্ধকারের ছায়া। সঙ্গী বাঘটি পাশে বসে নিঃশব্দে কান্না করছিল। বাঘিনী কষ্টে শ্বাস নিয়ে বলল, আমার সময় শেষ হয়ে এসেছে। আমাদের একটা ছানা আছে, ও তুমি খেয়াল রেখো। ওকে ঠিক মতো বড় করো। আরো একটা কথা, পারলে তুমি একটা বিয়ে করো। ওদেরকে লালন পালন করবে, দুধ খাওয়াবে। তাছাড়া ওরা তো বাঁচতে পারবে না, না খেতে পেয়ে মারা যাবে আমার বাচ্চারা। এই বলে বাঘিনীটি মারা যায়। এইদিকে বাঘের অবুঝ তার মায়ের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারেনি যে তার মা মারা গেছে। বিয়ে তো একটা করতেই হবে, তবে কোনো বাঘিনীকে বিয়ে করব না। একটা মানুষ পেলে তবেই বিয়ে করব। শুনেছি ওরা নাকি বেশ ভালো রান্না করতে পারে। এরপর বাঘ মেয়ে খুঁজতে গ্রামের দিকে গেল। গ্রামে ঢুকতেই সে দেখলো একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বাঘ এক লাফে তার সামনে গিয়ে দাঁড়ালো। এই যে ছেলে, তুই বাড়ি যা। আর এই যে মেয়ে, তুই কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে আমার গুহায় চল। বাঘের কথা মতো ছেলেটি ভয়ে সেখান থেকে পালালো। মেয়েটি অনেক ভয় পেয়ে বলল, আমি কেন যাব তোমার সাথে? তুমি কি গুহায় নিয়ে গিয়ে আমাকে খেয়ে ফেলবে? না না, তোকে মেরে ফেলবো না। গুহায় আমার ছোট বাচ্চা আছে, তুই তাকে দেখাশোনা করবি। এটা শোনার পর মেয়েটি বাঘের সাথে বাঘের গুহায় যায়। এইদিকে ছেলেটি বাড়িতে ফিরে সব কথা তার মা বাবাকে জানালো। তার মা বাবা তো কাঁদতে কাঁদতে একদম অস্থির। তোমরা কোনো চিন্তা করো না, দেখো আমি ঠিকই ওই বাঘের হাত থেকে আমার বোনকে ছাড়িয়ে নিয়ে আসবো। অন্যদিকে বাঘ সেই মেয়েটিকে তার গুহায় নিয়ে এসেছে। সে তার দুটি বাচ্চাকে বলল, দেখ আমি কাকে নিয়ে এসেছি তোর জন্য। এটা হলো তোর নতুন মা। বাচ্চারা অবাক হয়ে বলল, এটা আমাদের নতুন মা? ওর লেজ নেই, বড় বড় দাঁত নেই, গায়ে ডোরাকাটা দাগ নেই। ও কেন আমাদের মা হতে যাবে? ওকে মেরে দাও, আমি খাই। বাঘ রেগে গিয়ে বলল, খবরদার, এমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। এরপর থেকে মেয়েটি গুহায় রান্না করে আর বাঘেরা বেশ মজা করে খায়। এভাবে বাঘের দিন খুব ভালোভাবেই কাটছিল। কয়েকদিন পর সকাল হতেই বাঘ জঙ্গলে চলে গেল শিকার করতে। ঠিক তখনই মেয়েটার ভাই সেখানে এসে উপস্থিত হলো। ভাই তুই এখানে? বাঘ তোকে দেখতে পেলে তোকে মেরে ফেলবে, চলে যা এক্ষুনি। তোকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। শোন, একটা কথা বলি, তুই তাড়াতাড়ি ওই পাথরের পিছনে লুকিয়ে পড়। বাঘের আসার সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি। কিছু সময় পর বাঘ গুহার সামনে এসে উপস্থিত হয়। বাঘের বাচ্চা তখন অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করলো। বাবা গো বাবা, মায়ের নিজের ভাই পাথরের পিছনে লুকিয়ে আছে, ওকে এনে দাও না, আমরা খাই। আজ বাঘ খুব পেরেশানিতে ছিল, তাই বাচ্চার কথা সে বুঝতেই পারলো না। ঠান্ডা মাথায় বাচ্চার কথা যদি সে ভাবতো, তাহলে সে বুঝে যেত মেয়েটির ভাই পাথরের পিছনে লুকিয়ে আছে। শোনো বউ, আজ পিঠে বানিও, বিকেলে খাবো। দেখো যেন মজা হয়। এই বলে বাঘ আবার শিকার করতে বনের মধ্যে চলে যায়।
মেয়েটির ভাই সেই পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। এরপর মেয়েটি উনুনে কড়াই চাপিয়ে দিল এবং তেল গরম করে তাতে পিঠা ভেজে নিল। এই কড়াইতে ঠান্ডা পানি রেখেছি, তোর বাবা আসলে বলিস হাত মুখ ধুয়ে পিঠা খেতে। আমি জঙ্গলে গেলাম কাঠ আনতে, কেমন? এই বলে সে গুহার বাহিরে বের হলো এবং সে তার ভাইকে ইশারা করলো। তারা দুই ভাই বোন দ্রুত গুহা থেকে পালালো। কিছুক্ষণ পরে বাঘ ফিরে এলো। তোদের মা কোথায়? মা কাঠ আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। মা ওই কড়াইতে ঠান্ডা পানি রেখেছে, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি পিঠা খেয়ে নাও। বাঘ জানে না যে ওই কড়াইতে গরম তেল রাখা আছে। ছানাদের কথা শুনে বাঘ গেল মুখ ধোয়ার জন্য। তারপর যেই না কড়াইয়ের গরম তেলে মুখ ডুবিয়েছে, অমনি বাঘ উড়ে বাবা করে চিৎকার করে উঠল। ওরে বাবারে, গেলাম গো, এ কি গরম! বাচ্চারা ভয়ে জিজ্ঞাসা করলো, বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? হতচ্ছাড়া গাধার বাচ্চাগুলো! বাচ্চাটি অবাক হয়ে বলল, বাবা, বাবা, তাহলে কি আমরা বাঘ নই? তাহলে কি আমরা গাধা? ওরে বোকারে, গাধা আমি না, গাধা তোরা। আমি বুঝতে পারছি না তোরা আমার সন্তান হয়ে গাধা কিভাবে হলি। তোরা তো গাধাই। তা না হলে তোরা কি করে এই গরম তেলের ভিতর আমাকে মুখ দিতে বললি? আর কিছুক্ষণ থাকলেই তো আমার মুখ পুড়ে যেত। তখন তোরা কাকে বাবা বলে ডাকতি? বাঘ বাচ্চাদের বকাবকি করতে লাগলো। বাচ্চারা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমরা তো বুঝতে পারিনি যে ওই কড়াইতে গরম তেল রাখা আছে। বাঘ তখন খানিক শান্ত হয়ে বলল, আচ্ছা ছাড় এসব কথা। তোদের মা কোথায় রে? তোদের মা নাকি কাঠ নিতে গেছে? এতক্ষণ লাগে কাঠ কুড়াতে? এখনো তো এলো না। মা তো মামার সাথে গেছে, তাই হয়তো দেরি হচ্ছে। কি, তোরা আবার মামা পেলি কোথায়? ও, বুঝেছি। মনে হয় এই হতচ্ছাড়া মেয়েটার ভাই এসে ওকে নিয়ে গেছে। আমিও দেখি ওরা কত দূর যেতে পারে। শোন, তুই কিন্তু এই গুহার বাইরে একদম বের হবি না। আমি যাচ্ছি তোদের মাকে ধরে আনতে। ঠিক আছে বাবা, আমরা কোথাও যাব না। ইতিমধ্যে তারা ভাই বোন দুজন বাড়ি পৌঁছে গেছে। তাদের মা বাবা অনেক খুশি হলো। তার মা কান্না করতে করতে বলল, মা, তুই এসেছিস? ওই দুষ্টু বাঘ তোর কোনো ক্ষতি করেনি তো? আমরা তো তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। না মা, তুমি আর কোনো চিন্তা করো না। ওই দুষ্টু বাঘ আমার কোনো ক্ষতি করতে পারেনি, আর করবেই বা কি করে? ক্ষতি করার আগেই তো ভাই আমাকে নিয়ে চলে এসেছে। থাক, আর কথা বলতে হবে না। না খেয়ে খেয়ে দেখ, না খেয়ে খেয়ে 2 দিনে তো একদম রোগা হয়ে গেছিস। চল চল, আগে খেয়ে নে। হ্যাঁ চলো বাবা, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। আর তাছাড়া কতদিন হলো মায়ের হাতে রান্না খাই না। চল, তোকে পেট ভরে খেতে দিব। দেখি আজ তুই কত খেতে পারিস। বউ, ও বউ, তুমি কোথায়? আমার নাদুস নুদুস বউ, কই গেলা? আমি তোমাকে ছাড়া তো বাঁচবো না। অন্যদিকে দুষ্টু বাঘ মেয়েটিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে এসেছে। হাঁটতে হাঁটতে বাঘের পা একটা কিছুর উপরে পড়ে গেল। সেটা ছিল জঙ্গলের রাজা সিংহের বউয়ের লেজ। সিংহ রেগে গর্জে উঠল। ব্যাটা মফিজ, তুই আমার বইয়ের লেজের উপরে পা তুলে দিয়ে আছিস? এক্ষুনি পা সরা বলছি, না সেটা তোর পা একদম ভেঙে দিব। দুঃখিত রাজা মশাই, আমি দেখতে পাইনি। ভুল করে পা লেগে গেছে। আমাকে ক্ষমা করে দিন প্লিজ।
ক্ষমা? কিসের ক্ষমা? এবারটা ইচ্ছে করে আমার লেজের উপর পা দিয়েছে। তুমি এক্ষুনি এর বিচার করো, তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব। রানী, ও রানী, এ কি বলছো গো? এখানে আবার বাপের বাড়ি যাওয়ার কথা আসলো কোথা থেকে? ওই বেটা মফিজের বিচার তো এখন আমিই করব। একটু শান্ত হও না। ও রাজা মশাই, আপনি একটু রানীমাকে বোঝান না, আমি তো ইচ্ছে করে পা দেইনি। হতচ্ছাড়া কোথাকার! ওই, কে আছিস? ওকে এক্ষুনি ধর, ধরে এক্ষুনি বন্দি কর। সিংহের এমন কথা শুনে বাঘ মফিজের তো প্রাণ বেরিয়ে গেল। সে প্রাণের ভয়ে অনেক জোরে দৌড়াতে দৌড়াতে এক গুহার ভিতরে এসে ঢুকলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বাঘ নিজেই নিজেকে বলল, অনেক কষ্টে নিজের জীবন বাঁচালাম, আর কোনোদিন ওইদিকে যাব না।